মায়রা ভীত চোখে চেয়ে আছে ইরফানের দিকে। বারবার ঢোক গিলছে, শাড়ির যাচ্ছে তাই অবস্থা। ইরফান মায়রার ভীত চোখ জোড়ার পানে দৃষ্টি রাখে। ফোঁস করে শ্বাস ফেলে। মায়রার গালে হাত দিয়ে ঠান্ডা গলায় বলে, ভয় পাচ্ছ কেন? খাচ্ছি তোমায়। মায়রা বারবার চোখের পাতা বন্ধ করে আর খোলে। ইরফানের দিকে চেয়ে থাকে অদ্ভুতভাবে। মায়রার কেমন যেন নিজেকেই পাগল পাগল লাগে। এই লোক হঠাৎই হাই লেভেলের রেগে যায়, আবার হঠাৎই কেমন যেন ঠান্ডা হয়ে যায়। ইরফান মায়রাকে ছেড়ে তার ছিটে ঠিক হয়ে বসে। গাড়ি স্টার্ট দিয়ে শান্ত স্বরে বলে, রাগিও না আমায়। আর একটা কথা বললে স্কচটেপ লাগিয়ে রাখবো মুখে। মায়েরা মুখ ফুলিয়ে নিল। এই লোক সত্যি সত্যি স্কচটেপ লাগিয়ে দেয়। তার প্রমাণ তো সে পেয়েছে এর আগে কত শতবার। মন খারাপ করে জানালার দিকে মুখ করে বসল। চুপচাপ বাইরের দিকে দৃষ্টি দিল। মায়েরা এক পর্যায়ে ঘুমিয়ে যায়। গাড়ির ধাক্কা খেয়ে বারবার জানালার সাথে কপাল ধাক্কা লাগে। ইরফান ভুরু কুঁচকে তাকায় মায়রার দিকে। মেয়েটা শরীর ছেড়ে ঘুমিয়ে আসে, ধাক্কা খায়, তবুও ঘুম ভাঙে না। ইরফান গাড়িটা সাইড করলো। এরপর এগিয়ে গিয়ে মায়রাকে টেনে তার দিকে ফেরায়। মায়রা হেলে পড়ে ইরফানের বুকে। ইরফান তাকায় মায়রার মুখপানে। বাচ্চামির কমতি নেই মেয়েটার মাঝে। ঘুমিয়ে আরো বাচ্চা লাগলো ইরফানের কাছে। কপালে সূক্ষ্ম বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। তবে মায়রার স্নিগ্ধ মায়াময়, তার অপছন্দের তালিকায় থাকা মেয়েটার মুখের আদলে তার মুখ জুড়ে শীতলতায় ছেয়ে যায়। বেশ কিছুক্ষণ চুপচাপ গম্ভীর মুখায়বে তাকিয়ে থাকে মায়রার ফোলা ফোলা গাল, বন্ধ চোখের পাতা, খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখে। এরপর মায়রাকে টেনে তার কোলে বসিয়ে নেয়। মায়রা ঘুমের ঘোরে উষ্ণতা পেয়ে দুই হাতে ইরফানকে আঁকড়ে ধরে। ইরফান ঠোঁট বাঁকায় সামান্য। মায়রার হাতটা ঠান্ডা লাগলো তার কাছে। গলা চেক করলো, ঠান্ডা। ভুরু কোচকালো। এই মেয়ের শরীরে রক্ত নেই। গাড়ির এসি অফ করলো। এরপর গাড়ি স্টার্ট দেয়। কিছুক্ষণ পর মায়রা ঘুমের মাঝেই নড়ে চড়ে ওঠে। ইরফান ঘেমে গিয়েছে, তবে এসি ছাড়েনি। মায়রাকে উসখুস করতে দেখে চোখটা নামিয়ে তাকায়। বাঁ হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়, ডান হাতের উল্টো পিঠে। মায়রার গলাটা চেক করে ঘেমে গিয়েছে কিনা, এই জন্যই ছটফট করছে। ইরফান গাড়ি থামালো। এই মেয়ে আসলে তার লাইফে এসেই তাকে জ্বালাতে এসেছে, ব্যাস আর কিচ্ছু না। আবারও এসি ছাড়লো। কসরত করে গায়ের কোটটা খুলে মায়রাকে ডেকে দেয়। এরপর গাড়ি স্টার্ট দেয়। মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায়। সে আসলে কোথায় এটা বোঝার চেষ্টা করছে। ঘরময় অন্ধকারে ছেয়ে আছে। নাকের কাছে ইরফানের গায়ে লেগে থাকা সেই স্মেল পায়। হাতের সাথে কিছু একটা বাঁধে। ভালোভাবে হাতিয়ে বুঝলো এটা লোকটার কোটফোট হবে হয়তো। কিন্তু সে তো গাড়িতে ছিল। দ্রুত শোয়া থেকে উঠে বসে। এটা যে গাড়ি নয় খুব ভালো করেই বুঝলো, ঘরই হবে। কিন্তু এখানে আসলো কি করে? এমন ঘুটঘুটে অন্ধকারে মেয়েটার একটু ভয় ভয় লাগলো। হাতিয়ে হাতিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। এরপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে ঘরের লাইটটা জ্বালালো। ঘরের চারিদিকে দৃষ্টি বুলিয়ে বুঝলো এটা ইরফানের রুম। আশেপাশে তাকিয়ে দেখলো ইরফান নেই। উল্টো ঘুরে ঘর থেকে বেরোনোর জন্য দরজাটা টানলো, খোলে না। অনেক চেষ্টা করলো, তবুও পারলো না। মেজাজ খারাপ হলো। এই লোক তাকে এই ঘরে আটকে রেখে কোথায় গিয়েছে? উফ! এগিয়ে গিয়ে বেডের উপরে পা তুলে বসলো। এরপর চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ঘরটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। শুধু অন্ধকার করে রাখে ঘরটা। তাছাড়া মায়রার এই ঘর ভীষণ পছন্দের। অনেক সুন্দর গোছানো, আর কেমন যেন সাদা কালো জিনিসে মোড়ানো সব। দেওয়ালের এক কোণায় নজর পড়লে ভ্রু কুঁচকে তাকায় মায়রা। বেড থেকে নেমে এগিয়ে গেল। সাদা দেওয়ালের সঙ্গে একদম মিশে সাদা রঙের একটি ডোর। মায়রা অবাক হলো। ঘরের ভেতরে ঘর, এভাবে ডোর লাগানো বোঝাই যায় না। মায়রার চোখ ডোরের সোনালি হাতলে চোখ পড়ল বলেই দেখতে পেল সেটা। বাইরে থেকে ডোরের হাতলটা ধরে টানে, তবে খোলে না। মায়রা অনেক চেষ্টা করে, তবে ডোর খুলতে ব্যর্থ হয়। পেছন থেকে গম্ভীর স্বরে ইরফানের কণ্ঠ ভেসে আসে,
কি করছো? মায়েরা দ্রুত পিছু ফিরে তাকায়। ঢোক গেলে ইরফান এগিয়ে এসে বলে, হোয়াট? কি করছো এখানে? মায়েরা আমতা আমতা করে বলে, আপনার গুপ্ত ঘর আছে জানতাম না তো। এর ভেতরে কি আছে? ইরফান ভুরু কুঁচকে তাকায় মায়রার দিকে। ঘুমন্ত ফোলা ফোলা মায়রার মুখপানে কেমন করে তাকিয়ে আছে। মায়রা ঢোক গিলে বলে, কি আছে এখানে? ইরফান হাত ঘড়ি খুলতে খুলতে মায়রার দিকে এগিয়ে আসে। মায়রার সামনে দাঁড়িয়ে মায়রার ডান পাশের টেবিলে তার ঘড়িটা রাখে। মায়রার দিকে তাকিয়েই মায়রা পিটপিট চোখে ইরফানের দিকে চেয়ে আসে। ইরফান মায়রার থেকে 1 ইঞ্চি খানিক দূরত্ব রেখে দাঁড়ায়। ডান হাতের বুড়ো আঙ্গুল প্যান্টের পকেটে রাখে। গম্ভীর গলায় বলে, আমার ফার্স্ট ওয়াইফ আছে এখানে। তুমি ভুলেও এর আশেপাশে আসবে না, আন্ডারস্ট্যান্ড? মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। বিস্ময় কণ্ঠে বলে, আপনি আগেও একটা বিয়ে করেছিলেন? তাহলে আমায় কেন বিয়ে করলেন? ইরফান বিরক্ত চোখে মায়রার দিকে চেয়ে আসে। রেগে বলে, মাই উইশ। মায়রা রেগে গিয়ে বলে, আপনার ইচ্ছা মানে? আপনি ঘরে বউ লুকিয়ে রেখে আমাকে বিয়ে করেছেন, আবার বলছেন আপনার ইচ্ছা? ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। ঠোঁট বাঁকায় একটু। মুহূর্তেই স্বাভাবিক হয়ে বিরক্তিকর কণ্ঠে বলে, বের হও এখান থেকে, স্টুপিড। মায়রা চোখটা ছোট ছোট করে তাকালো ইরফানের দিকে। আরেকটা বউ আছে মানে কি? কত বড় ধান্দাবাজ লোক একটা! কিছু বলতে নিলে ইরফান হাতটা ধরে তার ঘর থেকে মায়রাকে বের করে দেয়। এরপর গম্ভীর স্বরে বলে, 5 মিনিটে কফি চাই, গো। এরপর ঠাস করে দরজাটা আটকে দেয়। মায়রা কটমট দৃষ্টিতে ইরফানের বন্ধ দরজার দিকে চেয়ে থাকে। এরপর ধূপাধাপ পা ফেলে তার ঘরের দিকে এগিয়ে যায়। বিড়বিড় করে, অসভ্য লোক, তাকে মিথ্যা বলেছে, আরেকটা বউ আছে, দেবে না কফি। সারাদিন কফির শোকে মরে যাক, তবুও সে দেবে না কফি। বিড়বিড় করতে করতে নিজের ঘরে গেল। ঘরটা কেমন যেন অদ্ভুত লাগলো তার কাছে। তার ঘর একদম ফাঁকা ছিল। ঘরের তুলনায় জিনিসপত্র কমই ছিল, কিন্তু এখন কেমন যেন ভরা ভরা লাগছে। এগিয়ে গিয়ে দেখলো এক সাইডে অনেক বাক্স সাজিয়ে রাখা, পুরো আলমারির সমান। ইট যেভাবে সাজিয়ে রাখে ওভাবেই রাখা। আরেক পাশে একটা বিশাল আলমারির মতো দেখলো। এগিয়ে গিয়ে ভালোভাবে দেখে মনে হলো এটা আলমারি। দেখতে ভীষণ সুন্দর লাগলো। সিলভার কালারের মসৃণ গা। হাত বাড়িয়ে টেনে পাল্লা খুললো। ঠান্ডা এসে ধাক্কা খেলো মায়রার। মায়রা কেঁপে ওঠে, ভয় পেয়ে 2 পা পিছিয়ে যায়। সে তো আলমারি ভেবেছিল, ভেতরে তাকিয়ে বুঝলো এটা ফ্রিজ। অবাক হলো, তার ঘরে ফ্রিজ কেন? সবগুলো ড্রয়ার সিস্টেম। মায়েরা তার কৌতূহল দমাতে মাঝামাঝি একটা ড্রয়ার খুলে অবাক হয়, এখানে তো আইসক্রিম। একে একে সবগুলো ড্রয়ার খুলে দেখলো, সব বক্সে আইসক্রিম ভর্তি। কত ধরনের যে আইসক্রিম আছে, মনে হয় না কোনোটা বাদ আছে। সে জীবনে দেখেনি সেই সব আইসক্রিমও আছে এখানে। মায়েরা হাঁ করে তবদা খেয়ে চেয়ে আসে। মনে হচ্ছে এটা একটা দোকান, ব্যবসার জন্য সব তুলে এনেছে এখানে। ঘাড় বাঁকিয়ে সেই বাক্সগুলোর দিকে এগিয়ে গেল। ওপর থেকে একটা 4 কোনা বাক্স পারল। এরপর হাত দিয়েই বেশ কসরত করে ফিতার গেট খুললে দেখলো চকলেট ভর্তি। মায়েরা হাঁ করে চেয়ে আসে, এসব কি? তার মানে কি এই সবগুলো বাক্স ভর্তি চকলেট? মায়েরা তবদা খেয়ে মাটিতেই কতক্ষণ বসে থাকলো, ভাবছে এসব কে আনলো। কিছু একটা মনে পড়তেই দ্রুত উঠে দাঁড়ালো। পরনের এলোমেলো শাড়িটা বদলে গেল, আর জামা পাজামা আর ওড়না পরলো। তিনটেই কালো রঙের। মায়েরা প্রায় 90% জামাই এমন ধরনের, গোল জামা, সাথে চুড়িদার, পাজামা আর ওড়না। তিনটেই একই রঙের হয়। মায়েরার ভালো লাগে এই ধরনের জামাগুলো। কামিজ খুব কমই পরে। জামা পরে নিয়ে দ্রুত মাগরিবের কাজা নামাজ সহ এশার নামাজ পড়ে নিল। অনেকক্ষণ ঘুমিয়েছে, 9টা পেরিয়ে গিয়েছে।
নামাজের শেষে ঘর থেকে বেরিয়ে ইনায়ের ঘরের উদ্দেশ্যে হাঁটা ধরল। ঘর থেকে বেরিয়ে রুমা নেওয়াজের সাথে দেখা হয়। মায়েরা এগিয়ে গিয়ে বলে, কেমন আছেন মা? রুমা নেওয়াজ অবাক হলো। মায়েরাকে মা ডাকতে বলেছিল ঠিকই, তবে মায়েরা এর আগে হয়তো মা বলে ডাকেনি। তার মনে পড়ে না। মৃদু স্বরে বলল, ভালো, খেয়ে নাও। মায়েরা হাসি মুখে বলে, আপনারা সবাই খেয়েছেন? না। আচ্ছা, ইনায়া আপুকে ডেকে আনি, সবাই একসাথে খাবো। রোমা নেওয়াজ রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন, যাও। আপু, কি করো? ইনায়া এগিয়ে আসে মায়েরাকে দেখে, হেসে বলে, অবশেষে উঠলে? মায়েরা হেসে বলে, বুঝতে পারিনি আপু, অনেকক্ষণ ঘুমিয়েছি তো। তোমরা কেউ ডাকলে না কেন? ইনায়া হেসে ফেলল। মায়েরার হাতটা ধরে বলল, আমি ডাকতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়া ধমকে আমাকে পাঠিয়ে দিয়েছে, বুঝলে? মায়েরা রেগে গিয়ে বলল, হ্যাঁ, তোমার ভাই একটা খবিশ, আমাকে আটকে রেখেছিল। তোমার ভাইয়ার ঘরে একটা গুপ্ত ঘর আছে, আমি খোঁজ পেয়েছি। মায়েরার কথা শুনে ইনায়া অবাক হয়ে বলল, কিসের গুপ্ত ঘর? ঘরের ভেতরে আরেকটা ঘর। ইনায়া মৃদু হেসে বলল, ওটা তো জানি আমরা, বাট ভাইয়া কাউকে যেতে দেয় না ওখানে। যতদূর জানি অবসর সময় ওই ঘরেই কাটায়। তাছাড়া ভাইয়া। মায়েরা ইনায়াকে থামিয়ে দিয়ে বলে, এসব বাদ দাও তো, শোনো, আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। আমার ঘরে আইসক্রিমের ফ্রিজ, সাথে এত এত চকলেটের বাক্স রাখা। তোমরা কি নতুন ব্যবসা করবে নাকি? ইনায়া চিন্তিত হয়ে বলল, না তো, এইসব ব্যবসা কেন করবে আব্বু ভাইয়া? আমি তো ঠিক জানি না, এসব ভাইয়া কেন এনেছে? ইরফান এনেছে শুনে মায়েরা অবাক হলো। ওমা, তাকে তো খেতেই দিল না, এখন নিজেই তার শোয়ার ঘরকে দোকান ঘর বানিয়ে দিয়েছে। কিছু একটা ভেবে বলো, আমি বুঝেছি, তোমার তো আর 2 দিন পর বিয়ে, এই জন্যই সবার জন্য এনেছে। বিয়ে বাড়িতে অনেক বাচ্চারা আসে, তাই তো? ইনায়া হেসে বলো, আরে না পাগলি, ভাইয়ার খেয়ে দে কাজ নেই, এইসব কাজ করবে। কেন এনেছে ভাইয়া জানে। আর আমি অনেক আনকমন আইসক্রিম চকলেট খেয়েছি ওখান থেকে, বুঝলে মায়েরা? অনেক মজা, আগে কখনো খাইনি। কোনোটা হয়তো রেখে কোনোটা আসেনি ভাইয়া। সব ধরনের চকলেট আইসক্রিমই আছে বোধহয় এখানে, কিচ্ছু বাদ নেই। মায়রার ছোট্ট মাথায় ঢুকলো না ইরফানের কাজ, তবে সে তার পছন্দের চকলেট আইসক্রিম খেতে পারবে, এটা ভেবেই মারাত্মক খুশি লাগছে। তখনকার ফেলে দেওয়া চকলেট আর আইসক্রিমের জন্য খুব মন খারাপ হয়েছিল। এসব রেখে বলো, আপু, তোমার অনুভূতি বলো, তোমার বিয়ের আর মাত্র 2 দিন আছে। ইনায়া খানিকটা লজ্জা পায়। মায়েরা চোখটা ছোট ছোট করে বলে, তুমি কি লজ্জা পাচ্ছ আপু? ইনায়া মায়রার কানটা টেনে নিয়ে বলে, মায়রা, আমাকে জ্বালিও না কিন্তু। মায়রা হেসে ফেলে। ইনায়া প্রসঙ্গ পাল্টে বলে, জাহারা আপু আসবে একটু পর, কালকে আমাদের সব কাজিনরা আসবে, তোমাকে দেখার জন্য সবাই মুখিয়ে আছে। মায়েরা অবাক হয়ে প্রশ্ন করে, কেন? কারণ তুমি আমাদের ইরফান ভাইয়ার একমাত্র বউ। মায়েরা থতমত খেয়ে বলে, বুঝেছি বুঝেছি। ইনায়া হেসে মায়রার হাতটা ধরে বাইরে যায়। জাহারা আর তার মাকে জাহিদ ইরফানদের বাড়িতে নামিয়ে দিয়ে গিয়েছে। জাহারার মা জাহারা দুজনেই এত বলল, রোমা নেওয়াজ নিজেও বেরিয়ে এসেছিলেন জাহিদকে ভেতরে যাওয়ার জন্য, খাওয়া দাওয়া করে যেতে বলেছে, তবুও জাহিদ কিছুতেই আসলো না। তার নাকি খুব মানে মানে খুব ইম্পর্টেন্ট কাজ আছে। জাহিদের সাথে না পেরে রুমা নেওয়াজ তার বোন আর ভাগ্নিকে নিয়েই ভেতরে আসলেন। জাহারা তার মা তাদের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। জাহারা ফ্রেশ হয়ে তার ঘর থেকে বেরিয়েছে। নিচের ঘরেই তার মা থাকলো। ওপরে সিঁড়ি উঠতে না কি তার কষ্ট হয়, কোমরে ব্যথা বাড়ে। জাহারাও আর কোনো উচ্চবাচ্য করেনি, যদিও তার ইচ্ছে ছিল আগের বারের মতোই ইরফানের ঘরের পাশের ঘরে থাকার। তবে মায়ের অসুস্থতা তো দেখতে হবে। জাহারা ঘর থেকে বেরিয়ে ডাইনিংয়ে ইনায়া আর মায়রাকে দেখে দাঁড়িয়ে যায়।
তার গন্তব্য ছিল ইরফানের ঘর। ইনায়া জাহারাকে জড়িয়ে ধরে বলে, অবশেষে আসলে আপু, এবার অনেক দিন থাকবে কিন্তু। জাহারা হেসে বলে, তুমি নিজেই তো থাকবে না, আমাকে থাকতে বলছিস? এনায়া মন খারাপ করে বলে, ধ্যাত, তোমরা আমাকে এক্ষুনি বের করছো কেন? আমি আমার ইচ্ছা অনুযায়ী এখানে থাকবো, বিয়ে হলেও। মায়রা আর জাহারা দুজনেই হাসে ইনায়ার কথায়। জাহারা মায়রার দিকে চোখ পড়লে হাসি থেমে যায়। মায়রা জাহারার দিকে তাকিয়ে হেসে জিজ্ঞাসা করে, আপু, কেমন আছো? জাহারা জোরপূর্বক হেসে বলে, ভালো। মায়রা জাহারাকে জড়িয়ে ধরতে গেলে জাহারা মায়রাকে আটকে বলে, আমার কাজ আছে। মায়রার মুখটা মলিন হয়ে যায়। এটা যে সম্পূর্ণ অ্যাভয়েড মায়রা বুঝতে পারে। একটুও কষ্ট হলো না। গতবারও এই আপুটা তার সাথে ভালোভাবে কথা বলেনি, কাঁদতেও দেখেছিল সে। ভেবেছিল এইবার আসলে সে আচ্ছা মতো ভাব জমাবে, মনও ভালো করে দিবে। এটা ভেবে আবারও বলে, আপু, তোমার মন খারাপ হলে আমার সাথে এসো, আমি তোমায় চুটকি মেরে মনটা ভালো করে দিব। জাহারা বিরক্ত হলো। এই মেয়েটাকে দেখলে তার গায়ে আগুন ধরে যায়। বিরক্তি মাখা কণ্ঠে বলে, তোমাকে দেখলেই আমার মনটা খারাপ হয়, ভালো হয় না। বাচাল মেয়েদের আমার পছন্দ নয়, মাথা ধরিয়ে দাও তুমি। জাহারার কথা শুনে মায়রার মুখটা অপমানে থমথমে হয়ে যায়। মুখ থেকে হাসি মিলিয়ে যায়, মাথা নিচু করে নেয়। ইনায়া নিজেও অবাক হয় জাহারার ব্যবহারে। সে সত্যি কারণ খুঁজে পায় না মায়রার সাথে জাহারার এমন ব্যবহারের। জাহারা খুবই ভালো মেয়ে, খুবই মিশুকও, শুধু মায়রার ক্ষেত্রেই এমন কেন করে? দোতলা থেকে ইরফানের গম্ভীর গলার শক্ত কণ্ঠ ভেসে আসে, কফি চেয়েছি আমি। মায়রা সহ জাহারা, ইনায়া সবাই মাথা উঁচু করে তাকালো। ইরফান মায়রার দিকে শক্ত চোখে চেয়ে আসে। মায়রা ঢোক গেলে, সে তো ভুলেই গিয়েছিল কফির কথা, মনে থাকলেও দিত না। খবিশ লোক, ঘরে নাকি বউ লুকিয়ে রেখেছে, তাকে মিথ্যা বলা, সে দিবে না কফি বানিয়ে। জাহারা হেসে বলে, 2 মিনিট ওয়েট কর ইরফান ভাই, আমি আনছি। ইরফান মায়রার থেকে চোখটা সরিয়ে জাহারার দিকে তাকালো। আশেপাশে চোখ বুলিয়ে জিজ্ঞাসা করে, জাহিদ কোথায়? জাহারা উত্তর দেয়, ভাইয়া একেবারে বিয়ের দিন আসবে, ভাইয়ার নাকি কি ইম্পর্টেন্ট কাজ আছে। ইরফান বিড়বিড় করে বলে, গুড জব। মায়রার দিকে একবার তাকিয়ে তার ঘরে চলে যায়। জাহারা দ্রুত পায়ে রান্নাঘরে গিয়ে 1 মগ কফি বানিয়ে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। পেছন থেকে রুমা নেওয়াজ বলে, আরে, তোকে যেতে হবে না, ওদের কাউকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি, মাত্রই তো এলি। জাহারা যেতে যেতেই মৃদু হেসে বলে, আমি যাই খালাম্মা, কিচ্ছু হবে না। রুমা নেওয়াজ বুঝলো জাহারার মনোভাব, কিন্তু কিছুই বলল না। দীর্ঘ শ্বাস ফেলে, তারপর ঘরের দিকে যায়। মায়রা ভুরু কুচকে চেয়ে দেখলো জাহারাকে। কেমন যেন লাগলো তার কাছে। সবার সাথে তো সুন্দর করে কথা বলে, শুধু সেই প্রবলেম, ইরফানের ব্যাপারে বেশি চিন্তা। কথাটা ভেবেই নিজেই দুটো চড় মারতে ইচ্ছে করলো। এরা তো ভাই বোন, স্বাভাবিক। তবে তার সাথে এমন করার কারণটা কি? শান্ত চোখে জাহারার উৎফুল্ল মুখ দেখল। সে দ্রুত পায়ে ইরফানের ঘরের দিকে এগোচ্ছে। রাত প্রায় 1টার কাছাকাছি। মায়েরার ঘুম আসছে না, বারবার এপাশ ওপাশ করছে। সন্ধ্যায় ঘুমানোর কারণেই এমন হচ্ছে। পড়া থাকলে বসে বসে বই পড়তো, তাও নেই। শোয়া থেকে উঠে ঘরের লাইটটা জ্বালালো। এরপর চকলেটের একটা বাক্স নিয়ে বিছানার উপরে বসলো। ঘুম না আসা পর্যন্ত এগুলোই খাবে বলে সিদ্ধান্ত নিল। যেই ভাবা সেই কাজ। বাক্স থেকে অনেকগুলো চকলেট বিছানায় ছড়িয়ে রাখলো। এরপর চকলেট ছিঁড়ে খাওয়া আরম্ভ করে। প্রায় অনেকগুলোই খেয়েছে এটুকু সময়ে। আনকমন চকলেট অনেক। ঘুমাওনি কেন? ইরফানের গম্ভীর স্বর কানে ভেসে আসলে মায়েরা অবাক হয়ে সামনে তাকায়। মুখ ভর্তি চকলেট, কোনো রকমে মুখে টুকু গিলে নেয়। আমতা আমতা করে বলে, ঘুম আসছিল না। ইরফান ঘরের ভেতরে এসে মায়েরার দিকে তাকিয়েই ডান পা পেছন দিকে বাড়িয়ে দরজা ধাক্কা দিয়ে আটকে দেয়।
মায়েরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। এমন শার্টলেস হয়ে তার ঘরে এসেছে কেন? ইরফানকে এগিয়ে আসতে দেখে বলে, আপনার জামা নেই?" ইরফান ভুরু কুঁচকে বলে, "নো।" "এতগুলো চকলেট নিয়ে বসেছো কেন? গরু থেকে মানুষ হবা না?" মায়েরা রেগে বলে, "একদম আমাকে গরু বলবেন না, আমার ভালো লাগে তাই খাচ্ছি।" কথাটা বলেই মাথা নিচু করে হাতের প্যাকেটের সবগুলো চকলেটে আরেকটা কামড় দিয়ে মাথা তুলে কিছু বলতে চায়, তার আগেই ইরফান মায়রাকে টান মেরে বিছানা থেকে নামিয়ে দেয়। মায়রা চোখটা বড় বড় করে তাকায়। ইরফান সেকেন্ডের সময় নষ্ট না করে 2 হাতের আজলায় মায়রার গালটা ধরে, মাথা ঝুঁকিয়ে মায়রার দাঁতের ফাঁক ধরে রাখা চকলেটে এর পুরো অংশটা তার মুখে নিয়ে নেয়। মায়রার হাত থেকে চকলেট পড়ে যায়। মেয়েটা প্রচণ্ড তৃষ্ণায় ভেতরে ভেতরে ছটফট করে। ইরফান কিছুই করল না, শুধু চকলেটটুকুই মায়রার মুখ থেকে তার মুখে পুরোটাই নিয়ে মাথা তুলে নেয়। খুবই আলতোভাবে মুখ নাড়ায় মায়রার মুখের পানে দৃষ্টি রেখে। মায়রা এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান ডান হাতের বুড়ো আঙ্গুল দ্বারা মায়রার ঠোঁটের কোণে লেগে থাকা চকলেটটা মুছতে মুছতে শীতল গলায় বলে, "ফার্স্ট টাইম চকলেট ট্রাই করলাম, ইটস ভেরি টেস্টি।" মায়রা কিচ্ছু বলে না, চোখ নামিয়ে ফ্রিজড হয়ে দাঁড়িয়ে আছে। পুরো শরীর কেমন যেন ঠান্ডা হয়ে আছে। ইরফান মৃদু স্বরে বলে, "ঘুমাও।" মায়রাকে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও ঠান্ডা গলায় বলে, "আরও চকলেট খাওয়াতে চাচ্ছ? আই হ্যাভ নো প্রবলেম।" মায়রা মাথা নিচু করে 2 হাতে ইরফানের পেট ঠেলে কাঁপা কাঁপা গলায় বলে, "আপনি যান।" ইরফান ঠোঁট বাঁকায় একটু, হাসল বোধ হয়, মৃদু স্বরে বলল, "রাত জাগবে না।" মায়রা মাথা নিচু করেই দ্রুত বলে, "যান আপনি, আমি ঘুমাবো।" ইরফান মায়রাকে তীক্ষ্ণ চোখে অবলোকন করে, মৃদু স্বরে বলে, "আই ডোন্ট লাইক ইউ, বাট আই লাইক ইট।" কথাটা বলে ঘর থেকে বেরোতে বেরোতে গম্ভীর গলায় বলে, "এক্ষুনি না ঘুমালে আবার আসবো চকলেট খেতে।" ফজরের নামাজি শেষে মায়রার ঘর মাই বেশ কিছুক্ষণ পায়চারি করলো, এরপর একটু বসলো, চকলেট খায়। আবার সকাল সকাল আইসক্রিমও খায় দুটো, কেশেও নিল একটু, তবে ইচ্ছেকে দমালো না, ঝটপট মন দিয়ে সব খায়। রাতের আধার মিলিয়ে আলোতে ফুটতে শুরু করেছে। মায়রা বেলকুনিতে গিয়ে বসে। সকালের এই আবহাওয়া ভীষণ পছন্দ মায়রার। অনেকক্ষণ চুপ করে থেকে বসে থাকলো। মায়ের কথা মনে পড়ল। তার ব্যথিত মনে প্রশ্ন উকি দেয়, আচ্ছা, সে যদি নিজের মা হতো তবে কি মায়রার একটুও খোঁজ নিত? নিত হয়তো। তার বাবা থাকলেও হয়তো নিত। নিজের মা না হলেও সেই মাকেই তো ছোট থেকে মা জেনে আসলো, কম হলেও তো আদর করত। একটু বড় হতেই কাঁধ থেকে ঝামেলা মিটিয়ে নিয়েছে। মায়রা নামক ঝামেলাটা সরিয়ে দিয়ে তারা নিশ্চিন্তে আছে। একবার কি খোঁজ নেওয়া যায় না? সে আর যাবে না ওখানে। তার সৎ মা তার বোঝা নামিয়ে যদি ভালো থাকে, তাহলে তার কি দরকার তার মাকে গিয়ে সেই নামক বোঝাটা মনে করিয়ে দেওয়ার? কথাগুলো ভেবে চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। আকাশ পানে চেয়ে থাকে। তার নিজের মাকে তো সে দেখতেই পারেনি কখনো। এখন সৎ মা হওয়ার পর নিজের অদেখা মাকে খুব করে দেখতে ইচ্ছে করে। ইস, একবার যদি দেখতে পেত, আসলে মায়ের কোলে যদি একবার মাথা রাখতে পারত। কথাগুলো ভেবে মলিন হাসল। বাবা মায়েরা কেমন, কেন তার বাচ্চাদেরকে রেখে চলে যায়? একটুখানি ভাবলে কি হয়, বাচ্চারা তার হারানো বাবা মাকে কতখানি মিস করে। গালে গড়িয়ে পড়া পানিটুকু 2 হাতে মুছে নিজেকে স্বাভাবিক করলো। অনেক বেলা হয়ে গিয়েছে। এরপর মায়েরা ঘর থেকে বের হয়ে রান্নাঘরের দিকে যায়। রুমা নেওয়াজ তাকে চা বানিয়ে দিত। সে থেকেই একটা বদ অভ্যাস হয়েছে। সকাল সকাল 1 কাপ চা তার ভীষণ প্রয়োজন হয়। একা একাই চা বানিয়ে নিল বেশ অনেকটা, মোট 4 কাপে চা ঢালে। এরপর একটা ট্রেতে করে 2 কাপ নিয়ে ইরফানের বাবার ঘরের দিকে যায়। প্রথমে রুমা নেওয়াজকে পেয়ে মায়েরা 1 কাপ তার দিকে বাড়িয়ে দেয়।
ভদ্রমহিলা অবাক হয়, সে তো চা বসাতেই যাচ্ছিল। মায়েরা হেসে বলে, নিন মা, খেয়ে বলুন তো কেমন হয়েছে। রুমা নেওয়াজ কিছুই বলল না, নীরবে চায়ের কাপটা নিল মায়রার থেকে। মায়েরা মুখ ফুলিয়ে মনে মনে বিড়বিড় করে, দুই মা ছেলে হয়তো জন্ম থেকে নিম খেতে খেতেই এমন হয়ে গিয়েছে। যেদিন থেকেই এসেছে কোনো দিন ভুল করেও মা ছেলের কাউকেই একটু হাসতে দেখলো না। মায়েরা এগিয়ে গিয়ে তারেক নেওয়াজকে চায়ের কাপটা এগিয়ে দেয়। তারেক নেওয়াজ মায়রার হাত থেকে চায়ের কাপটা নিয়ে ডান হাতে রাখে, বা হাতে মায়রার হাতটা ধরে তার পাশে বসিয়ে মৃদু হেসে বলে, আমার মেয়ে চা করলো নাকি বৌমা? মায়েরা লজ্জা পায়, সবাই শুধু ইরফানকে নিয়েই লজ্জা দেয়। আগে লজ্জা লাগতো না, তবে এখন কেন যেন ভীষণ লজ্জা পায় মেয়েটা। তারেক নেওয়াজ চায়ের কাপে একবার চুমুক দেয়, এরপর মায়রার হাত বুলিয়ে বলে, আমার আম্মু বড় হয়ে যাচ্ছে মনে হয়। মায়েরা হেসে বলে, বাবা আমি বড়ই, শুধু আপনারা কেউ বুঝতেই পারেন না। তারেক নেওয়াজ মৃদু হাসলেন। তিনি তার ছেলের মায়রার প্রতি এত চিন্তা, মায়রার প্রতি সবসময় অদৃশ্য খেয়াল রাখা, এইসবে ভীষণ সন্তুষ্ট। এই যে এক্সাম শেষে মায়রাকে এখানে আনার কথা ইরফানকেই বলতে হয়নি। উল্টে সে ভেবেছিল মায়রার এক্সাম শেষ হলেও আরো কয়েকদিন গ্রামে থাকুক, ভালো লাগবে। কিন্তু ইরফান কোন ফাঁকে গিয়ে যেদিন এক্সাম শেষ হয়েছে সেই দিনই মায়রাকে এনেছে। ভাবনা রেখেই প্রশ্ন করলেন, এক্সাম কেমন হয়েছে আম্মু? মায়রা উৎফুল্ল মনেই বলল, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। কোন কলেজে ভর্তি হতে চাও? মায়রা মন খারাপ করে বলে, গ্রামের কলেজে ভর্তি হলে ভালো হতো, কিন্তু তা তো আর হবে না। তারেক নেওয়াজ হাতের কাপটা পাশের টেবিলে রেখে বলে, এখানে এত এত ভালো কলেজ থাকতে গ্রামের কলেজে পড়তে চাও কেন আম্মু? মায়রা মৃদু হেসে বলে, এখানেই পড়তে চাই। রুমা নেওয়াজ মায়রার সামনে দাঁড়িয়ে বলে, সবার জন্য চা করলে নিজের স্বামীর জন্য কফি বানাতেই ভুলে গেলে? শাশুড়ির কথায় মায়রা মাথা নিচু করলো। রুমা নেওয়াজের কথার ধরনে মনে হচ্ছে তিনি মায়রাকে শাসন করছেন। তারেক নেওয়াজ পাশ থেকে বলে, তুমি চুপ করো, আমি বলছি আমার আম্মুকে। এরপর মায়রার মাথায় হাত বুলিয়ে বলে, আম্মু যাও, ইরফানকে কফিটা দিয়ে এসো। মায়রা মাথা নেড়ে বিনা বাক্যে ঘর থেকে প্রস্থান করে। এরপর রান্নাঘরে গিয়ে তার রাখা চা খেতে খেতে ইরফানের জন্য কফি বানায়। গত প্রায় 2 মাসে হিসাব ছাড়া মায়রা ইরফানের জন্য কফি বানিয়েছে। আজ নতুন নয়, কফি বানানোর মাঝেই 2 কাপ চা শেষ করলো। এরপর কফির মগ নিয়ে ইরফানের ঘরের দিকে যায়। জাহারা কফির মগ নিয়ে ইরফানের ঘরে এসেছে। ইরফান শটান হয়ে ঘুমিয়ে 2 হাত বুকে ভাঁজ করা, ডান পায়ের উপরে বাম পা তুলে রেখেছে, নড়চড়বিহীন একদম শটান হয়ে শুয়েছে। জাহারা হাতের কফির মগটা নিয়ে ধীর পায়ে ইরফানের মাথার কাছে গিয়ে দাঁড়ায়। এই মানুষটা বিয়ে করেছে, এটা ভাবলেই দমটা বন্ধ লাগে। তবে একটা ব্যাপার তাকে ভীষণ স্বস্তি দেয়, সেটা হলো ইরফান এখনো মায়রাকে মেনে নেয়নি। ধীরে ধীরে ইরফানের ধারে বসলো জাহারা, নিখুঁতভাবে ইরফানকে অবলোকন করে, চোখের কোণে পানি। খুব কি ক্ষতি হয় যদি এই মানুষটা তার হয়ে যায়? সে তার ইরফান ভাইয়ের পাশে, মায়রাকে সহ্যই করতে পারে না, ভীষণ কষ্ট হয় তার। বা হাত বাড়িয়েই ইরফানের চুলের ভাঁজে হাত রাখে, অপলক ইরফানের পানে চেয়ে থাকে। মায়রা ইরফানের চাপানো দরজা ঠেলে ভেতরে উকি দেয়। ইরফানের মাথায় হাত দিয়ে জাহারাকে বসে থাকতে দেখে চোখ বড় বড় হয়ে যায়। কি সর্বনাশ! এই মেয়ে তার জামাইয়ের ঘুমের সুযোগ নিচ্ছে নাকি? কিন্তু উনি তো ইরফানের খালাতো বোন, বোন হয়ে এমন করবে কেন? কিন্তু করতে চাইছেটা কি? জাহারা ধীরে ধীরে আরো এগিয়ে যায় ইরফানের দিকে। মায়রা শক্ত হাতে কফির মগটা ধরে আছে, আর সহ্য হলো না, চিল্লিয়ে ওঠে, জাহারা আপু, ভাইয়া! জাহারা ছিটকে বসা থেকে
দূরে দাঁড়িয়ে গিয়ে দাঁড়ায়। ফলস্বরূপ হাতের মগ থেকে কিছুটা গরম কফি পায়ের ওপরে পড়ে। মৃদু আর্তনাদ করে ওঠে। অবাক নয়নে মায়রার দিকে তাকায়। ইরফানের ঘুম ভেঙে গিয়েছে। চোখে মুখে অজস্র বিরক্তি। একটুও নড়ল না। যেভাবে শুয়েছিল সেভাবেই শুয়ে আছে। ফোঁস করে শ্বাস ফেলে ঘাড় বাঁকিয়ে দরজার দিকে তাকালে দেখল মায়রা কটমট দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। সকাল সকাল ঘুম ভেঙে মায়রার অমন দৃষ্টি দেখে কেমন যেন ভড়কে গেল। নিজেকে সামলে রেগে গিয়ে বলে, হোয়াট হ্যাপেন্ড? চিৎকার করছো কেন স্টুপিড? ইরফানের ধমক খেয়ে মায়রা একটু শান্ত হলো। এগিয়ে এসে ইরফানের পাশের বেডের ওপরে ঠাস করে কফির মগ রাখলো, যার ফলে কফির কিছু অংশ বেডের চাদরের ওপরে পড়ে যায়। ইরফান বিরক্ত চোখে চেয়ে আছে মায়রার দিকে। মায়রা কফির মগ রেখে কোমরে হাত দিয়ে বলল, আপনার কফি দিতে এসেছি, নিন, শুয়ে শুয়ে খান। ইরফান রেগে যাচ্ছে। এই স্টুপিড তার সাথে এইভাবে কেন কথা বলতে এসছে। ইরফান শোয়া থেকে উঠে বেডের সাথে হেলান দিয়ে বসে। মায়রার দিকে চেয়ে বলে, কি প্রবলেম? মায়রার বিরক্ত লাগছে। নিচু হয়ে কফির মগ হাতে নিয়ে ইরফানের উরুর ওপর রাখলো। কফি গরম। ইরফানের পায়ে ছ্যাঁকা লাগলো বোধ হয়। তবে সে নির্বিকার, বিরক্ত চোখে চেয়ে আছে মায়রার দিকে। জাহারা বলে ওঠে, এই মেয়ে, কফি গরম, ইরফান ভাইয়ের পায়ের উপরে রেখেছো কেন? জাহারার কথা শুনে মায়রা অদ্ভুতভাবে তাকালো জাহারার পানে। এত চিন্তা ভালো লাগলো না তার। সকাল সকাল তার জামাইয়ের ঘরে এসেছে কেন? আবার মাথায় হাত বুলাচ্ছিল। নিজের তো একটা ভাই আছে। ভাইকে এত আদর করতে ইচ্ছে করলে তাকে করুক। খালাতো ভাইকে এত দরদ কেন দেখাতে হবে? নিজের অগোচরেই মেয়েটা কি যে ভাবছে সেটা নিজেই বুঝতে পারছে না। ইরফান মায়রার হাতটা শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, কি প্রবলেম তোমার? এমন জঙ্গলিদের মতো করে বিহেভ কেন করছো? মায়রা ইরফানের উরুর ওপর থেকে কফির মগটা সরিয়ে ইনোসেন্ট ফেস বানিয়ে কান্নার ভান করে বলল, আপনি আমাকে জঙ্গলি বলতে পারলেন? মায়রার কথা বলার ধরনে ইরফান ভড়কে যায়। এই মেয়ের হয়েছেটা কি? থতমত খেয়ে মায়রার গালে হাত দিয়ে বলে, ডোন্ট ক্রাই। ইরফানের কাজে মায়রার ভালো লাগলো ভীষণ। একটু আগের বিরক্তির মাত্রা কমলো। আর চোখে জাহারার দিকে তাকালে দেখল জাহারা কটমট দৃষ্টিতে তার দিকেই চেয়ে আছে। মায়রা ভুরু কোঁচকালো। এই মেয়েটার তাকে নিয়ে প্রবলেমের ব্যাপারে বোধহয় কিছুটা আন্দাজ করতে পারল মায়রা। জাহারা কফির মগটা এগিয়ে দিয়ে বলে, ইরফান ভাই, তোমার কফি। ইরফান মায়রার গাল থেকে হাতটা সরিয়ে জাহারার থেকে কফি নিল। অমনি মায়রার মুখ কালো হয়ে যায়। জাহারার দিকে তাকালে দেখলো মেয়েটা মৃদু হাসছে। জাহারা গলা ঝেড়ে বলে, ইরফান ভাই, তোমার কাছে কি মলম আছে? ইরফান বেড থেকে নেমে কফির মগটা রাখলো বেড সাইড টেবিলের ওপর। ভুরু কুচকে বলে, হোয়াই? জাহারা তার পা এগিয়ে দিয়ে বলে, গরম কফি পড়েছে একটু। ইরফান তাকালো না জাহারার পায়ের দিকে। বিরক্ত নিয়ে তার ড্রয়ার থেকে একটা মলম বের করে বেডের ওপরে ছুঁড়ে দিয়ে বলে, দুটোই বের হয়ে যা ঘর থেকে, আউট। এরপর অশ্রমের উদ্দেশ্যে চলে যায়। মায়রা নীরবে সবটা দেখল। ইরফানের লাস্ট কথায় তেমন প্রভাব পড়ল না মায়রার মনে। তার সাথেও তেমন একটা করে এই লোকটা, কিন্তু তার জন্য কেনা মলম জাহারাকে কেন দিল? এতেই মায়রার অদৃশ্য কালো মুখ আরো কালো হয়ে গেল। জাহারা খুশি হলো ইরফানের এটুকুতেই। ইরফান কেমন তা তো সে জানেই। তাকে মলম দিল, এটাই ইরফান ভাইয়ের থেকে পাওয়া অনেক কিছু। মায়েরা রাগে তার হাতে থাকা কফির মগটা ইরফানের বেডের মাঝখানে ঢেলে ধুপাধাপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। বিড়বিড় করলো, আমার বানানো কফি খেতে হবে না আপনাকে। জীবনে যদি আমার কাছে কফি চেয়েছেন না, কফির 14 গুষ্টি খাইয়ে কফি খাওয়া ভুলিয়ে দিব। খবিশ লোক। জাহারা মায়রার কাণ্ডে বিরক্ত হলো। ইরফানের কথা ভেবে মৃদু হাসলো। তার মনে হলো ইরফান মায়রার কফি না নিয়ে তার কফি নিয়েছে। এতেই তার মুখটা জলজল করে ওঠে। আবারও মলমও দিল তাকে।
মায়রাকে ইরফান ভাই মেনে নেয়নি, থাকেও আলাদা ঘরে। নামে নামে স্বামী স্ত্রী হয়ে আছে, সেটা যাহারা নিজেই সুন্দর করে সরিয়ে নিবে। পায়ের জ্বলুনি ফিল করতে পারল না সেভাবে, উল্টে ইরফানের কথা ভেবে মুচকি মুচকি হাসতে লাগলো। এখানে আসার আগেও ভীষণ ভয় পাচ্ছিল, তবে এখন সেটা কেটে গিয়েছে অনেকটাই। ভাবতে ভাবতেই ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা রান্নাঘরে গিয়ে এক মুঠো মরিচের গুঁড়া হাত ভর্তি করে এনেছে। জাহারাকে নিচে নামতে দেখে সে উঠে এসেছে। দ্রুত পায়ে ইরফানের ঘরে গিয়ে উকি দিল, না, ইরফান নেই, এখনো হয়তো অসময়ে আছে। মায়েরা ধীর পায়ে ঘরে প্রবেশ করে। সময় নষ্ট না করে দ্রুত বেডসাইড টেবিলের ওপর থেকে কফির মগটা নিয়ে তার মুঠোয় থাকা মরিচের গুঁড়া মিশিয়ে দেয় কফির সাথে। বিড়বিড় করে, এবার বুঝবে মজা, অন্যের কফি খাওয়ার স্বাদ মেটাচ্ছি, আমায় চেনো না খবিশ লোক। হাত ঝাড়া দিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে নিলে কি মনে করে উল্টো ঘুরে তাকায়। সেই গোপন ঘরের দরজা খোলা মনে হলো। মায়েরার চোখ জলজল করে উঠল। দৌড়ে ঘরটার সামনে গিয়ে দরজাটা ঠেলে। একটু খুলতেই আবারও সামনের দিকে এসে বন্ধ হয়ে যায়। মায়েরা ভুরু কুঁচকে তাকায়, কি হলো? দরজার হাতলে পুরুষালী হাত চোখে পড়লে মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান তো ওয়াশরুমে ছিল, বের হলো কখন? ইরফান ডোরটা লক করে দিয়ে মায়েরার পিঠ ঘেঁষে দাঁড়ায়। গলা নামিয়ে বলে, কি করছিলে এখানে? মায়েরা আমতা আমতা করে বলে, কি বলবে বুঝতে পারছে না, কি আছে এই ঘরে, সে দেখলে কি হবে? মায়েরা মিনমিন করে বলে, আমি। ইরফান মায়েরার গলার সুর মিলিয়ে বলে, তুমি? মায়েরা ঢোক গেলে ইরফান একদম তাকে ঘেঁষে দাঁড়িয়ে থাকায় মায়েরার কেমন যেন হাঁসফাঁস লাগে, গরম লাগছে তার। মিনমিন করে বলে, সরুন, আমার গরম লাগছে। ইরফান মায়েরার কথাটা শুনে আরেকটু চেপে দাঁড়ায় মায়েরার সাথে। মায়েরা ছটফটিয়ে ওঠে, উল্টো ঘুরে কোনো রকমে ঠেলে ঠুলে। এ তো আরেক জ্বালা। ইরফান আরও তার দিকে চেপে দাঁড়ায়। মায়েরা ইরফানকে ঠেলে সরাতে চায়, আমতা আমতা করে বলে, সরুন তো। ইরফান মায়েরার মুখপানে চেয়ে আছে, গম্ভীর গলায় বলে, নো। মায়েরার অসহায় লাগে, ধ্যাত, এ কোথায় ফেসে গেল, কোন দুঃখে যে এই ঘরে আসতে গেল। যেহেতু যেতে দিচ্ছেই না, তবে প্রশ্নটা করুক। ঝট করে মাথা তুলে বলে, আপনার এই ঘরে কি আছে? ইরফান ভুরু কুঁচকে বলে, মাই ফার্স্ট ওয়াইফ। মায়েরা রেগে তাকায় ইরফানের দিকে, আবারও তাকে উল্টোপাল্টা বলছে, অসহ্য লোক একটা। ইরফানের গম্ভীর মুখায়ব, শক্ত চোয়াল, সরু নাক বিশিষ্ট মুখপানে কেমন যেন চেয়ে থাকে মায়েরা। মুখ জুড়ে পানির ছিটে ফোটা, ফর্সা মুখে এমন বিন্দু বিন্দু পানির কণা ছড়িয়ে ছিটিয়ে দেখে মায়েরা ঢোক গিল, চোখ নামিয়ে নেয়, বিড়বিড় করে, ক্রাশ খাওয়া পাপ পাপ। এরপর ইরফানকে ঠেলে সরাতে চায়, সাথে বলে, আমি আপনার কথা বিশ্বাস করি না। ইরফান ডান হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে চাপ দাড়িতে ঘষে বার কয়েক বলল। মাথা নত ইরফানের মুখের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, ইয়োর উইশ। মায়েরা আবারও মাথা তুলে রেগে বলে, আপনি একটা মিথ্যুক। ইরফান ডান হাতে মায়েরার ওড়নাটা টেনে বিরক্তিকর কণ্ঠে বলে, স্টুপিড। মায়েরা চোখ বড় বড় করে বলে, কি করছেন? আমার ওড়না। ইরফান বিরক্তির চোখে মায়েরার দিকে চেয়ে ওড়নার কোনা দিয়ে মুখটা মুছল। মায়েরা বোকা চোখে চেয়ে থাকে ইরফানের দিকে। হঠাৎই ইরফানের হাত থেকে ওড়নাটা টেনে নিয়ে বলে, আমার ওড়না আপনার তোয়ালে মনে হচ্ছে। ইরফান মহা বিরক্ত হয়, এই স্টুপিড থাপ্পড় ছাড়া আর কিছুরই যোগ্য না। রেগে মায়েরার ওড়নাটা টেনে পুরোটাই খুলে ফেলে। মায়েরা চেঁচিয়ে ওঠে, ইরফানের দিকে নিজেই সিটিয়ে দাঁড়ায়, ভীষণ লজ্জা পায়, বিড়বিড় করে, খবিশ লোক। ইরফান ডান হাতে মায়েরার ওড়নাটা পেঁচিয়ে নেয়, এরপর চোখ নামিয়ে তাকালো। মায়েরা ইরফানের বুক সমান। মেয়েটা ইরফানের সাথেই লেগে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইরফান সামান্য ঠোঁট বাঁকায়, বিড়বিড় করে, লিটিল গার্ল। মায়েরা মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে বলে,
আমার ওড়না দিন। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, আমায় ডিস্টার্ব করছিলে কেন? মায়েরা বুঝলো না সে কখন ডিস্টার্ব করলো। ডিস্টার্ব তো এই লোকটাই তাকে করেছে, তার ওড়না নিয়ে টান্নাটানি করছে। এমনিতেই তার কফি না নিয়ে ওই মেয়ের কফি নেওয়ায় মায়েরার বিরক্ত লাগছে সবকিছু। তবুও নিজের ওড়না ফিরে পেতে মিনমিন করে বলে, আর করব না। ইরফান মায়েরার দিকে কিছু সময় চেয়ে থাকে, এরপরে নিজেই মায়েরার মাথা সহ ওড়না দিয়ে ঢেকে দেয় মায়েরাকে। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান মায়েরার থেকে সরে দাঁড়ায়, এগিয়ে গিয়ে কফির মগটা হাতে তুলে নেয়। মায়েরা ছাড়া পেয়ে তার পেছনে থাকা দরজা আরেকবার ঠেলে, না, খুলতে পারল না। তার অসীম কৌতূহল, এই ঘরে কি আছে তাকে দেখতেই হবে। মেয়েটা ভুলেই গিয়েছে কফিতে মরিচের গুঁড়া মিশিয়ে কেলেঙ্কারি করে রেখেছে। এর জন্য আগে তার পালানো উচিত। ইরফান মায়রার দিকে চেয়ে কফির মগে একবার চুমুক দেয়, কিন্তু কফি আর গিলতে পারে না। মুখ থেকে কফি ছুঁড়ে ফেলে মায়রার দিকে, দাঁতে দাঁত চেপে তাকায়। মায়রা দরজা খুলতে না পেরে পিছু ফিরে ইরফানের দিকে তাকিয়ে অবাক হলো। কি হলো এই লোকের? এইটুকু সময়ে চোখ মুখ এমন লাল হয়ে গেল কেন? দৃষ্টি দেখেও অবাক হলো। হাতে কফির মগ দেখে মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইয়া আল্লাহ, সে তো ভুলেই গিয়েছিল মরিচ মেশানোর কথা। মায়েরা ঢোক গিলে ইরফানের থেকে দৃষ্টিটা সরিয়ে খোলা দরজার দিকে তাকালো। 1 সেকেন্ডও সময় নষ্ট না করে দৌড় লাগালো, কিন্তু যেতে পারলো না বেশি দূর। ইরফান বড় বড় পা ফেলে মায়েরাকে টেনে তার সাথে চেপে ধরে। মায়েরার কান্না পায়। এই লোক এখন তাকে কি করবে? ইরফান দাঁতে দাঁত পিষে বলে, কি মিশিয়েছ? মায়েরা মোছড়ামুছড়ি করতে করতে বলে, আমি কেন মেশাবো? আপনার কফি আপনি নিয়েছেন, এটা তো জাহারা আপু বানিয়েছে। ইরফান হাতের কফির মগটা ঠাস করে পাশের টেবিলে রাখে। মায়েরা চোখ খিচে নেয়। ইরফান 2 হাতে মায়েরার পিঠ শক্ত করে ধরে রাগান্বিত স্বরে বলে, বাদরামিটা তো তুমি করেছই। মায়েরা মাথা তুলে রেগে বলে, হ্যাঁ হ্যাঁ, এখন তো আমি ছাড়া দুনিয়ার সবাই ভালো, শুধু আমিই বাদর, আমিই স্টুপিড, আর সব মেয়েরা ফেরেশতা। ইরফান ভুরু কুঁচকে মায়েরার দিকে চেয়ে আসে, ঠান্ডা গলায় বলে, তুমি বাদরামি ছাড়বে না? মায়েরা বিরক্ত হয়েই বলে, ছাড়বো না, হয়েছে? জাহারা আপুকে বলেছি আপনাকে কফি ড্রাম করে কফি দিয়ে যাক, এরপর বসে বসে শুধু তার হাতের কফি খেতে থাকবেন। ইরফান ধমকে বলে, শ্যাট আপ, বাজে বকলে থাপ্পড় দিয়ে সবকটা দাঁত ফেলে দেব। মায়েরা ধমক খেয়ে কেঁপে ওঠে। ইরফানের জিহবা দিয়ে ধোঁয়া বের হচ্ছে যেন। এই স্টুপিড কি মিশিয়েছে কে জানে। সে তো ঝাল খেতে পারে না, স্বাভাবিকের চেয়েও ঝাল কম খায়। দাঁতে দাঁত চেপে মায়েরার দিকে চেয়ে ভাবছে, একে কি করবে? মাথাটা পুরো ধরিয়ে দেয় এই বাচ্চা। মায়েরা ইরফানের কোনো সাড়া শব্দ না পেয়ে মাথা তুলে তাকালে দেখলো ইরফান শক্ত চোখে তার দিকেই চেয়ে আছে। চোখ দুটো লাল, বেশি মরিচ মিশিয়েছে নাকি? নিজে নিজেই ভাবে, আবার ভাবে ঠিক হয়েছে, তার কফি অ্যাভয়েড করে অন্যটা খেতে গেলে এমনি ঝাঁজ লাগবে। নিজে নিজেই মুখ বাঁকায়। ইরফান মায়েরাকে ছেড়ে ডান দিকে ঘাড় বাঁকিয়ে মুখ গোল করে ফোঁস করে শ্বাস ফেলল। মায়েরা ছাড়া আবারও দৌড় দিতে দেয়। তার আগেই ইরফান মায়েরাকে টেনে তার সামনে নিয়ে আসে। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে তাকায় ইরফানের দিকে। সে সব সময় শুধু ধরা পড়ে যায়। ইরফান মায়েরার গালে হাত দিয়ে বলে, ঝাল কমিয়ে দিয়ে যাও। মায়েরা ছাড়া পেয়ে আবারও দৌড় দিতে নেয়। তার আগেই ইরফান মায়েরাকে টেনে তার সামনে নিয়ে আসে। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে তাকায় ইরফানের দিকে। সে সবসময় শুধু ধরা পড়ে যায়। ইরফান মায়েরার গালে হাত দিয়ে বলে, ঝাল কমিয়ে দিয়ে যাও। মায়েরা বোকা চোখে ইরফানের দিকে তাকালো। তার খারাপ লাগলো এখন, চোখগুলো কেমন লাল হয়ে আছে। এই ঝালের কারণে এটাও বুঝলো। ভাবলো চিনি এনে দিবে, অতঃপর বলে, আপনি 2 মিনিট দাঁড়ান, আমি চিনি আনছি। কথাটা বলে মায়েরা যেতে নিলেই ইরফান বা হাতে মায়েরাকে টেনে ধরে বলে, আই ওয়ান্ট টু ইট চকলেট। কথাটা শুনে
মায়েরা কাল রাতের কথাই মনে পড়ে গেল, ঢোক গিলল। আমতা আমতা করে বলে, আমার কাছে চকলেট নেই। ইরফান মায়েরার দিকে এক পা এগিয়ে গিয়ে বলে, আছে। মায়েরা ভুরু কুচকে দুই হাত তুলে ইরফানকে দেখিয়ে বলে, এই দেখুন নেই। ইরফান মায়েরাকে বা হাতে আঁকড়ে ধরে, ডান হাতের বুড়ো আঙ্গুল মায়েরার ঠোঁটের উপরে রেখে শীতল কণ্ঠে বলে, দিস ইজ ভেরি টেস্টি চকলেট। মায়েরা ইরফানের কথার মর্মার্থ বুঝতে পেরে ভেতরের সত্তা কেঁপে ওঠে, চোখ নামিয়ে আমতা আমতা করে কিছু বলতে চায়। তার আগে ইরফান মায়েরার ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট জোড়া রাখে। মায়েরা তার শিশিরানি শরীর ছেড়ে দেয়, ইরফান আগলে নেয়। তখনই শুদ্ধ গান গাইতে গাইতে ইরফানের ঘরের দিকে আসে, থেমে থেমে ডেকে ওঠে, এই ইরফান, কই রে তুই? শুদ্ধর গলা পেয়ে ইরফান মায়েরাকে দুই হাতে ধাক্কা দেয়। ইরফান চরম বিরক্তির নিঃশ্বাস ফেলে, মুখটাও খুলতে পারেনি, ছেড়ে দেয় মায়েরাকে। মায়েরা ছাড়া পেয়ে লজ্জায় কোনো দিক তাকাতে পারে না, কোন দিকে যাবে সে। দরজার দিকে দৌড়ে কয়েক পা এগিয়ে গিয়ে শুদ্ধর গলা আরো কাছ থেকে পেয়ে উল্টো ঘুরে দৌড়ে ইরফানের পিছনে এসে লুকায়। ইরফানের পিঠের সাথে চেপে দাঁড়িয়ে দুই হাতে ইরফানের টি শার্টটা খামছে ধরল। তার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে লজ্জায়। এদিকে মায়েরা ইরফানের পিছে দাঁড়ানোর পরেই শুদ্ধ ইরফানের ঘরে ঢুকে পড়ে। ইরফান বিরক্তিকর চোখে শুদ্ধের দিকে চেয়ে আছে। শুদ্ধ এগিয়ে এসে বলে, বিয়ে তোর বোনের, আর আসতে হলো আমাকে? এসব কি ভাই? ইরফান কিছুই বলল না। শুদ্ধ ইরফানের বিছানায় গিয়ে হাত পা ছেড়ে শুয়ে বা দিকে ঘাড় কাত করে ইরফানের দিকে তাকালে ইরফানের পিছনে একটা মেয়েকে ইরফানের সাথে লেগে দাঁড়িয়ে থাকতে দেখে চিংড়ি মাছের মতো লাফ দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। চোখ বড় বড় করে বলে, এটা কে? বুকে থুতু দিয়ে বলে, ওহে নারী, তুমি কে গো? তুমি কি জানো না ইরফানের একটা বাচ্চা বউ আছে? মায়েরা কি করবে ভেবে পায় না। তাকে দেখে নিয়েছে ভাবতেই কেমন যেন লাগছে। দ্রুত ইরফানের থেকে সরে দাঁড়িয়ে বলে, আমি সেই, বুঝলেন? কথাটা বলেই লজ্জানত মাথা নিয়ে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় মায়েরা। শুদ্ধ বোকা চোখে মায়েরার প্রস্থান দেখল। কি হলো? ইরফানের পেছনে লুকিয়েছিল কেন? আর এখন এইভাবে দৌড়টাই বা দিল কেন? ইরফানের সামনে দাঁড়িয়ে ভুরু কুচকে বলে, তোর বউ এইভাবে দৌড়ে পালালো কেন? ইরফান বিরক্তিকর কণ্ঠে বলে, আই ডোন্ট নো। শুদ্ধ ইরফানের দিকে শিকারী দৃষ্টি নিক্ষেপ করে বলে, আমার মন বলেছে তুই সব জানিস। ইরফান কাবার্ডের দিকে এগিয়ে গিয়ে বলে, বের হ এখান থেকে, আমি আসছি। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, মনে হচ্ছে বাচ্চা বউয়ের সাথে সামথিং সামথিং। এদিকে আমি যে তোর জন্য সিনিয়র বউ ঠিক করলাম, তার কি হবে? ইরফান রেগে তাকায় শুদ্ধের দিকে। শুদ্ধ ভয় পাওয়ার ভান করে বলে, আরে এক চিমটি মিথ্যা বলছি না, বয়স তার 30+। তোর তো বাচ্চা বউ পছন্দ নয়, তাই বড় দেখেই মেয়ে ঠিক করেছি। তা 30-এর ঘরে হবে নাকি 40-এর ঘরে দেখব? ইরফান রেগে টেবিলের ওপর থেকে পেপার ওয়েটটা নিয়ে ছুঁড়ে মারে শুদ্ধের দিকে। শুদ্ধ দৌড়ে দরজার আড়ালে দাঁড়িয়ে মাথা উকি দিয়ে বলে, আচ্ছা যা, সময় দিলাম। 30-40-এর ঘর থেকে শুরু করে 100 বছর পর্যন্ত চেষ্টা চালাবো। জানিস এখনো অনেক ঘরেই 120 বছরের বুড়ি মা বেঁচেও আছে। যাই হোক, তোর লাগলে শুধু এক চাবি, ব্যাস আমি তোর সিনিয়র বউ নিয়ে হাজির হয়ে যাব। ইরফান বিরক্তিকর চোখে চেয়ে চেয়ে আছে শুদ্ধের দিকে। শুদ্ধ ইরফানকে চুপ দেখে পকেট থেকে ফোনটা বের করে কাউকে কল করে নিয়ে আসে। হ্যালো অন্তরা ম্যাম, ইরফানের নাকি সিনিয়র মেয়ে পছন্দ, বলছি তুই একটা সিনিয়র মেয়ে দেখ, বুঝলি? ইরফান ভুরু কুচকে বলে, ওকে কোথায় পেলি? শুদ্ধ অন্তরার সাথে টুকটাক কথা বলে ফোনটা রেখে বলে, মাঝে মাঝে কথা হয়, গতবার বিসিএস এ টিকেছে, কোন কলেজের যেন লেকচারার। একটু থেমে বলে, ও এখনো বিয়ে করেনি। ইরফান ছোট করে বলল, ও। শুদ্ধ হাসলো ইরফানের দিকে চেয়ে। ইরফান কাবার্ড থেকে তার
প্যান্ট শার্ট বের করে। শুদ্ধ কি যেন ভেবে মৃদু হেসে বলে, তোর বাচ্চা বউ তোর এক নাম দিয়েছে বুঝলি, পাষাণ। কথাটা একেবারে মানানসই। ইরফান ছোট করে বলে, আই নো। শুদ্ধ ইরফানের দিকে তাকিয়ে থাকে। কিছু একটা ভেবে কেমন যেন মন খারাপ হয় হঠাৎই। তুমি ইরফান ভাইকে ছেড়ে দিচ্ছ না কেন? মায়েরা ঘরে এসে তার হাতে অনেকক্ষণ পানি দিয়েছে। প্রচুর জ্বলছে ডান হাত। মরিচের গুঁড়ো ধরেছিল খালি হাতে, মাথায় আসেনি সেইভাবে। এখন ভয়াবহভাবে হাত জ্বলছে। হাত কেমন যেন অবশ হয়ে আসছে। বেডে বসে ডান হাত ধরে দাঁতে দাঁত চেপে জ্বলুনি সহ্য করতে চাইছিল। এর মাঝেই জাহারার মুখে এমন কথা শুনে মায়েরা অবাক হয়ে তাকায় জাহারার দিকে। বেড থেকে নেমে বিস্ময় কণ্ঠে বলে, জি আপু, বুঝলাম না। জাহারা রেগে বলে, তুমি তো ফিডার খাও না। আমি বাংলাতেই বলেছি। তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিচ্ছ না কেন? শুধু শুধু এই বাড়িতে কেন পড়ে আছো? জাহারার কথায় মায়েরার চোখে মুখে আরো বিস্ময় ভর করে। নিজেকে সামলে মৃদু হেসে বলে, আমি কেন ছাড়বো আপু? উনি আমায় ছেড়ে দিলে তখন আমি থাকতাম না, কিন্তু উনি তো আমায় ছাড়েননি। আরও কিভাবে ছাড়বে? দেখেছো কোথাও? বিয়ের পর স্বামী তার বউকে নিজের ঘরে নিয়ে থাকে না, ঢুকতেও দেয় না। ইরফান ভাই তো তোমাকে তার ঘরে থাকতে দেয় না, মেনে নেয়নি। তুমি বোঝো না? মায়েরা ঢোক গিল। হাতের তীব্র জ্বলুনির কথা কেন যেন আর ফিল করতে পারছে না। এই জবাবে সে কি বলবে বুঝলো না। ভীষণ খারাপ লাগছে তার। জাহারা আবারও বলে, তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিবে? মায়েরা পুরো শরীর কেমন যেন এক চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়ল। বারবার ঢোক গিলছে। বহু কষ্টে মুখ থেকে বের করে, উনি ডিভোর্স চাইলে অবশ্যই দিয়ে দিব, উনি না চাইলে কখনো না। কথাটা বলে ঝাপসা চোখ জোড়া নামিয়ে নেয় মেঝেতে। একা একাই বিড়বিড় করে, উনি চায় না ডিভোর্স, আমি জানি। তবুও কেন যেন চোখ থেকে টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। মায়েরা নিজেকে সামলে নিল। বা হাতে চোখ জোড়া মুছে নিয়ে মাথা তুলে তাকায়। জাহারার পানে দৃষ্টি রেখে হেসে বলে, তুমি আসতে পারো আপু। জাহারা ভুরু কুচকে বলে, তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিবে কবে? মায়েরা ভুরু কুচকে বলে, তোমার ইরফান ভাই কি তোমাকে বলেছে আমাকে ডিভোর্স দেওয়ার কথা? এটা বলতে হবে কেন? বোঝাই তো যায় এটা। তোমাকে ইরফান ভাই মেনে নেয়নি। মায়েরা শব্দ করে হেসে ফেল। অতঃপর বলে, সেটা আমি বুঝে নেব। জানো তো, হাজব্যান্ড ওয়াইফের মাঝের প্রবলেম তাদেরকেই সমাধান করতে হয়। এখানে থার্ড পারসন অ্যালাউ করতে নেই। জাহারা রেগে যায়। এই এতটুকুন মেয়ের বড় বড় কথা তাকে চরম বিরক্তিতে ফেলল। মায়েরার দিকে এগিয়ে এসে বলে, তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিবে? মায়েরা ভুরু কুচকে বলে, ডিভোর্স হোক, এটা তোমার ভাইয়া চাইছে নাকি তুমি চাইছো জাহারা আপু? জাহারা রেগে গিয়ে বলল, আমি চাইছি, তুমি দিবে। মায়েরা হেসে বলে, তুমি কি তোমার ইরফান ভাইকে পছন্দ করো আপু? হ্যাঁ হ্যাঁ করি। তুমি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলে? হ্যাঁ, আমি কেন জুড়ে বসবো? আমার মনে হয় তোমার ভাইয়া আমাকে আগে পছন্দ করে, বুঝেছো? তবুও তুমি তোমার ইরফান ভাইকে বেশি ভালোবাসলে তার সাথে আলোচনা করে নিজেদের মাঝে ঠিক করে নাও। আমায় কেন এসব বলছো? যে কোনো সম্পর্কে থার্ড পারসন কিছুই করতে পারে না, যদি দুজন শক্ত খুঁটির ন্যায় দাঁড়িয়ে থাকে। তুমি আর তোমার ইরফান ভাই তেমন হলে আমি এমনিই ঝরে পড়ব। আর থার্ড পারসন আমি না হয়ে তুমি হলে তুমি যাই করো না কেন, সময় মতো তুমি নিজেই ঝরে পড়বে। যাহারা প্রচণ্ড রেগে যায়। তার সহ্যই হয় না এই মেয়েকে। রেগে গিয়ে বলে, ইরফান ভাই আমাকে পছন্দ করে, তোমাকে না। তুমি কি এত বড় লোক বাড়ির, এত সুন্দর ইরফান ভাই, এসব দেখে লোভ সামলাতে পারছো না? তাই ইরফান ভাইকে তোমাকে অপমান করার পরও তুমি জোর গলায় বলছো ইরফান ভাই নাকি তোমাকে পছন্দ করে। জাহারার কথায় মায়রার ভীষণ রাগ হয়। শক্ত চোখে তাকায় জাহারার দিকে। দৃঢ় কণ্ঠে বলে, আমি যথেষ্ট সভ্য বলে মনে করি নিজেকে, তাই এখনো চুপ আছি।
যদি অসভ্য হতাম তবে তোমার মুখ ভেঙে দিতাম আমি। আমায় ছোট ভেবে ভুলেও ভুল করবে না। জানো তো, ছোট মরিচের ঝাল বেশি হয়। জাহারা প্রচণ্ড রেগে গিয়ে বলে, তুমি বাড়াবাড়ি করছো বেয়াদব মেয়ে। তুমি ইরফান ভাইকে অবশ্যই ডিভোর্স দিবে, মিলিয়ে নিও। মায়েরা ভুরু কুঁচকে বলে, আমি কখন বললাম দিব না? আমি তো বলেছি উনি নিজে এসে আমার কাছে সাইন চাইলে আমি ডিভোর্স পেপারে সাইন করব। আবারও বলছি, উনি নিজে এসে বললে তবেই এটা করব, নয়তো নয়। থার্ড পার্সনের কথাই তো আরও নয়। ইরফান ভাই আমাকে পছন্দ করে জানার পরও। মায়েরা হেসে ফেলে, জাহারার হাত ধরে বলে, তোমার ইরফান ভাই তোমার জন্য কি কি করেছে আর আমার জন্য কি কি করেছে এসব পাশাপাশি রাখলে বুঝতে পারবে উনি তার বউ, আই মিন আমাকে নিয়ে কতটা ভাবে আর তোমাকে নিয়ে কতটা ভাবে। তুমি কি শুনতে চাও? মাত্র এই 2 মাসে তোমার ইরফান ভাই আমার জন্য কি কি করেছে? আমি শিওর তুমি তার খালাতো বোন হওয়ার পরও, এত বছরেও এই 10%ও তোমার জন্য সে করেনি। জাহারা অবাক হয়ে তাকিয়ে থাকে মায়রার দিকে, ঢোক গেলে অতঃপর রেগে গিয়ে বলে, এত অহংকার করছো নিজেকে নিয়ে? মায়রা হেসে বলে, তোমার ইরফান ভাইকে নিয়ে? উনি ভীষণ ভালো মানুষ, তবে খুব চাপা। ভুলেও ভাববেন না চাপা স্বভাবের বলে তোমাকে পছন্দ করে। তিনি এতটাও চাপা নয় যে কোনো কাজ করার আগে ছদ্মবেশ ধারণ করে। তোমার বয়স কত? এত কথা কে শিখিয়ে দিয়েছে তোমাকে বেয়াদব মেয়ে? মায়েরা মাথা নিচু করে নেয়, মুখটা মলিন হয়, বিড়বিড় করে। যাদের বাবা মা থাকে না তারা খুব অল্প বয়সেই বড় হয়ে যায়। অতঃপর জাহারার দিকে তাকিয়ে বলে, যতটা ছোট ভাবো আমায় ততটাও না। একটু একটু বড় হয়ে আসি, শুধু সবসময় কাজে লাগে না। তুমি এবার আসতে পারো আপু। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? তাড়িয়ে দিব কেন আপু? তুমি এই টপিক ছাড়া কথা বললে বসতে পারো, কিন্তু আমার মনে হচ্ছে তুমি এই টপিক ছাড়া আর কোনো কথা বলবে না, তাই যেতে বলছি। জাহারার আর সহ্য হচ্ছে না এই মেয়েকে। চোখ বড় বড় করে রেগে গিয়ে বলে, তুই ইরফান ভাইকে ছেড়ে দিবি? ভালোবাসলাম আমি। তুই কোথা থেকে উড়ে আসলি রে? হ্যাঁ, তুই বলায় মায়রার যেমন অবাক হলো তেমনি অবাক হলো জাহারার চোখ থেকে গড়িয়ে পড়া পানি দেখে। তার খারাপ লাগলো জাহারার জন্য। মেয়েটা হয়তো ইরফানকে খুব করে চায়, কিন্তু এখানে তার করার কি আছে? মৃদু হেসে বলল, আপু, তুমি তোমার ইরফান ভাইয়ের সাথে এটা নিয়ে আলোচনা করো। আমি তো নিষেধ করছি না। তোমাদের মাঝে ঠিক থাকলে আমি চলে যাব। আমি ডিভোর্স পেপার আনবো, তুই সাইন করে দিবি, ব্যাস। মায়েরা বিরক্তিকর কণ্ঠে বলে, আমি তো বলেছি আমি থার্ড পার্সনের কথায় তাকে ডিভোর্স তো দূর, ছেড়ে দেওয়ার কথা মুখেও আনবো না। কথাটা বলার সাথে সাথেই জাহারা মায়রার ডান গালে সপাটে একটা চড় মেরে দেয়। মায়রা বুঝতেই পারেনি এমন কিছু হবে। ফলস্বরূপ মায়রা একদম উল্টে পড়ে। মায়রার মনে হলো যাহারা বহুদিনের জমানো ঝাল তাকে মিটিয়ে দিতেই এত জোরে মারল। মাথাটা ভন ভন করছে তার। মাথার পেছনে খাটের কোণা লেগে ধাক্কা খেয়ে সামনে থাকা বেডসাইড টেবিলের কোণা দিয়ে কপালের ধাক্কা খায়। মায়রার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। তবুও নিজেকে সামলে শক্ত কিছু বলতে চায় জাহারাকে। তার আগে জাহারা রেগে দাঁত খিঁচে বলে, আসছিস তো এই বাড়ির আশ্রিতা হয়ে, তার এত দেমাগ আসে কোথা থেকে? দেমাগ কমিয়ে দিতে আমি জানি, শুধু দেখ কি করি আমি। কথাটা বলে জাহারা হনহন করে বেরিয়ে যায় ঘর থেকে। মায়েরা স্তব্ধ চোখে জাহারার প্রস্থান দেখলো। বিড়বিড় করলো, আশ্রিতা? এমন তিক্ত কথা এই জীবনে শুনেছে বলে তো তার মনে পড়ে না। ভীষণ কান্না পায় তার। শব্দহীন কান্না মেয়েটাকে ঘিরে ধরে। দরজার আড়ালে রীতা দাঁড়িয়ে পুরোটা দেখলো। মায়েরার জন্য ভীষণ খারাপ লাগলো। যাহারা যেতেই রীতা দৌড়ে ঘরের ভেতরে আসে। মায়েরাকে এখনো মেঝেতে পড়ে থাকতে দেখে হাঁটু মুড়ে বসে মায়েরাকে ধরে বলে, মায়েরা এসো, উঠে এসো। রীতাকে দেখে মায়েরা কান্না থামাতে চায়, তবে পারছে না। না চাইতেও
চোখ থেকে টুপটুপ করে পানি গাল বেয়ে পড়ে। রিতা মায়রাকে ধরে ধরে উঠিয়ে বিছানায় বসায়। মায়রার কপালের ডান পাশে ফুলে গিয়েছে ফর্সা গাল, মুহূর্তে কেমন যেন লাল হয়ে গিয়েছে। মায়রার কান্নাগুলো গিলে নেয়। বহু কষ্টে নিজেকে সামলে ঠোঁটের কোণে জোরপূর্বক একটা ছোট্ট হাসি টেনে রিতাকে বলে, কিছু বলবে আপু? রিতা অসহায় চোখে মায়রার দিকে চেয়ে আসে। কি বলবে বুঝলো না, মন খারাপ করে বলে, জাহারা আপা তোমায় মারলো? আমার খুব খারাপ লাগছে। মায়রা চোখের পানি মুছে নিয়ে বলে, প্রবলেম নেই, আমার চেয়ে তো বড়, আর বড় বোন হয়ে মেরেছে না হয়, কাউকে বলো না কেমন? রিতা অবাক হয়ে বলে, তুমি নিষেধ করছো না কেন মায়রা? তোমাকে কারণ ছাড়া কথা শোনালো, আবার মারলো। মায়রা কানে বাজে আশ্রিতা শব্দটা, মাথা নিচু করে বলে, বাদ দাও তো এসব, ইনায়া আপুর বিয়ে আর একদিন পর, এসব বললে ঝামেলা হবে। রিতা আর কিছুই বলল না। মায়রা বিছানায় এক কোনায় গিয়ে বাম কাত হয়ে শুয়ে পড়ল। মায়রা আর কিছু না বলায় রিতাও চুপচাপ বেরিয়ে গেল ঘর থেকে। মায়রা ফুপিয়ে কাঁদে। এভাবে তার সৎ বাবা তাকে কথা শোনাতো, তবে তার সৎ মা তাকে বাঁচিয়ে নিত। মায়ের কথা আবারও মনে পড়ল, বিড়বিড় করে ডাকে, মা।